সালাম আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি পাস সিএসসি অরিজিনাল মাইক অ্যান্ড মাইন্ডস পডকাস্টে। আমাদের এই সাপ্তাহিক আয়োজনের উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট আ ব্রিজ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, এবং এই ভিশনকে ধারণ করে আজকে আপনাদের সাথে আছে আমি জুনায়েদ আহমেদ শিকদার, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ প্রি এক্সিকিউটিভ মেম্বার ইন পাস্ট ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব। প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন ইন্টারেস্টিং গেস্ট থাকেন, আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। এবং আমাদের সাথে আজকে খুবই ভার্সেটাইল এবং ইন্টারেস্টিং একজন গেস্ট আছেন, যিনি বর্তমানে ফাউন্ডার এবং সিইও হিসেবে কাজ করছেন গ্রফা ডিজিটাল নামক একটা স্টার্ট আপে। তো উইথাউট এনি ফার্দার ডিলে ওয়েলকাম করছি আজকে আমাদের ইন্টারেস্টিং গেস্ট ফারুক আহমেদ ভাইকে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর ভাই? আমিও আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফারুক ভাই, লেটস স্টার্ট উইথ ইয়োর জার্নি। আমি খুবই এক্সাইটেড টু নো এট সাচ এ ইয়াং এজ কিভাবে এবং কেন আপনি গ্রফা ডিজিটাল এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ শুরু করেছিলেন। জার্নিতে তো অনেক কিছুই থাকে, আসলে দেখা যায় অনেক কিছুই থাকে, মানুষকে বলার মতো, শেয়ার করার মতো অনেক কিছুই থাকে, খুবই পার্সোনাল। সবারই লাইফে পার্সোনাল কিছু থাকে এবং সাথে শেয়ার করার মতো কিছু থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটু শর্ট ওয়েতেই বলি, অনেক আগের থেকেই মানে যখন ওয়ার্ক রিলেটেড বিষয়গুলো বা ওয়ার্ক রিলেটেড ইন্ডাস্ট্রি বলেন বা হচ্ছে ওয়ার্ল্ড বলেন, ওইটার সম্পর্কে যখন কম বেশি অবগত। ভাই একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে ভয়েস, আই গেস। এখন আগে কানেক্ট হয়েছে। জি জি, এখন শোনা যাচ্ছে ভাই। সো হচ্ছে তখন থেকে আসলে আমার আমি জাস্ট একটা মিনিট, আমি একবারে হচ্ছে এখন কোনো প্রবলেম হবে না, এখন ঠিক আছে সবকিছু? জি জি ভাই। ওকে। সো তখন থেকেই আর কি মানে কম বেশি অবগতটা যখন থেকে শুরু হয় মানুষের লাইফে, যে কিভাবে করা যায়, কতটুকু করা যায়, কোথায় কিভাবে যাওয়া যায়, কি আছে না আছে, ওইখানে তখন একটু জানাশোনা শুরু করলাম। দেন মার্কেটিং আর হচ্ছে ম্যানেজমেন্টের বিষয়টা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগলো। আর যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট, তো ওইখানে থেকে দেখা যায় যে নিজের বিষয়টা একটু গোছানো শুরুটা। দেন মার্কেটিং জগৎটাকে খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো, যে অ্যাজ এ পার্সন হিসেবে মার্কেটিংয়ে অনেক মানুষের সাথে যোগাযোগ, কথাবার্তা বলার অপশন হয়, নেটওয়ার্ক বিল্ডিংয়ের অপশন থাকে, ভার্সেটাইল ওয়েতে বিজনেসের সাথে কাজ করা যায়। অ্যান্ড যখন আসলে আমাদের 9-10-এর যখন যুগটা পার হয়, ইন্টারে যখন ওঠা শুরু করি, ডিজিটালাইজেশন বাংলাদেশে অনেক বড়ভাবে হিট করা শুরু করে। অ্যান্ড আফটার যখন প্যান্ডেমিক আসে, তখন অনেক ম্যাসিভ একটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করে আমাদের মাঝে, যে ডিজিটালি ওয়ার্ল্ড অনেক বেশি এসেনশিয়াল আমাদের সবার জন্য, কম বেশি। তখন থেকেই হচ্ছে ওই মার্কেটিং এর ইন্টারেস্টটা একটু সুইচ হয়ে দেন ডিজিটালি কি করা যায়। দেন দেখা গেল আমি চাই মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং বলতে কিছু একটা জিনিস এক্সিস্ট করে ওয়ার্ল্ডে। তো মার্কেটিং এর প্রতি একটা মানে যে প্যাশনেশনটা থাকে, যে একটা আগ্রহ থাকে, যে মানুষকে নিয়ে কাজ করা, মানুষের মাঝে গিয়ে কাজ করা, ভার্সেটাইল বিভিন্ন জিনিস, মানুষের ইন্টারেস্ট, সাইকোলজি, এসব, এন্ড সাথে ওই ডিজিটালাইজেশন যে নিড আমাদের, যে দিন বাই দিন তো আসলে ডিজিটাল হতেই হবে, উপায় নাই। এইসব দেন ভার্সিটিতে উঠলাম। আই এম সরি টু সে, ভার্সিটিতে ওঠার পরে ভেবেছিলাম অনেক কিছুই চেঞ্জ হবে, অনেক কিছুই নতুন নতুন কিছু দেখব। তবে নতুন নতুন কিছু দেখেছি, আমি কাউকে ডিমোটিভেট করতেছি না বা ডিমোটিভেশনের জন্যও বলা না। বাট ভার্সিটিতে ওঠার পরে দেখলাম যে আসলে যেভাবে ভেবেছিলাম ওইভাবে না বিষয়টা, অনেক কিছুই মানে হচ্ছে আমাদের নিজের থেকে করতে হবে। পরে ভাবলাম যে তাহলে জার্নিটা একটু আগের থেকে স্টার্ট করি, যেহেতু মানে দৌড়াইতে অনেকই হবে, আগের থেকে একটু হাঁটাটা শুরু করি। ওইখান থেকে হচ্ছে টাইমের গ্যাপটা একটু কমে আসে। দেন 2-3 বছর হলো গ্রোফা ডিজিটাল নিয়ে কাজ করা শুরু। এখান থেকে
আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ইউনিভার্সিটিকে ক্লায়েন্ট বানাইতে পারছি। তারপরে আরো বেশ কিছু কম বেশি পরিচিত হয়েছে, তারাও আমার ক্লায়েন্ট ছিল, কাজ করেছি। এবং আমি দারাজের যে 11-11 যে ক্যাম্পিংটা শুরু হয়, ওইখানে জি যে ভাই। টিমের কি বলে আউটসোর্সিং যে টিম ছিল, ওইখানে ভিতরে থেকেও কাজটা শুরু করছি। মানে এইভাবে পরে হচ্ছে কাজটা শুরু আমার। তো ওই পয়েন্টস গুলো আসলে কম বেশি সবার মতনই, আলাদা তেমন কিছু না। জাস্ট আমি একটু আগে করেছি, কেউ হয়তো বা 2 দিন পরে করবে বা একটু পরে করবে, এই ডিফারেন্সটা এতটুকুই। বুঝতে পারছি ভাই, খুবই ইন্টারেস্টিং। আমরা সচরাচর দেখি ভাই একটা স্টার্ট আপ দাঁড় করাতে গেলে অনেক চ্যালেঞ্জেস আসে, চ্যালেঞ্জেস ফেস করতে হয়। আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন এবং সেগুলো কিভাবে ওভারকাম করেছিলেন? চ্যালেঞ্জেস তো অনেক কিছুই আসে, চ্যালেঞ্জের অভাব নাই। দেখা যায় অ্যাচিভমেন্ট 2টা থাকলে চ্যালেঞ্জ থাকে 5টা, মানে প্রবলেম থাকে 5টা। আর সেইখানে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে নিজের প্রতি ডাউট চলে আসে, যে আমি একটা কিছু শুরু করলাম, যেইটা স্টার্ট আপ বলতে আসলে কি বোঝায়, আমরা আসলে স্টার্ট আপের ফান্ডামেন্টাল বা হচ্ছে ডিসক্রিপশনটা আমরা বাংলাদেশে আমি যেটা দেখেছি একটু একটু আমাদের ভুল ধারণা থাকে। আমাদের ক্ষেত্রে হচ্ছে আমি যদি নতুন কিছু আমি যদি কিছু শুরু করি ওইটাই স্টার্ট আপ, জিরো থেকে। বাট বাইরের কান্ট্রিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে স্টার্ট আপটা বোঝায় হচ্ছে মার্কেটে এক্সিস্টিং যেটা আছে ওইটাকে নিউ কোনো ফিচার সহকারে যদি কোনো জার্নি শুরু হয়, সেটা হচ্ছে বেসিক্যালি স্টার্ট। সো ইন জেনারেল আমি যদি বলি যে সেটা যে ক্ষেত্রেই হোক, আমাদের বাংলাদেশে যে একটা নিজের থেকে শুরু করা হোক, আর এক্সিস্টিং কোনো বিজনেসের ফিচার, মানে কোনো অ্যাডভান্স কোনো ফিচার বা হচ্ছে নতুন কোনো ফিচার নিয়ে শুরু করা হোক, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে সেলফ ডাউট। নিজের প্রতি প্রচুর ডাউট হয়, প্রচুর মানে রাত হয়, বা হচ্ছে কোথাও চুপচাপ বসে থাকলে মাথার ভিতর ঘুরে আসলেও কি পারবো, আসলেও কি কিছু পসিবল। এইটা হচ্ছে সব থেকে বড় ড্রপ। আদার্স যে ড্রব্যাক, যে কাজ করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, ওইটা সলিউশন হয়ে যায়। সময় লাগে, কোনোটা 1 দিন, কোনোটা 2 দিন, কোনোটা মাসও লাগে। আবার ফান্ডিং এর ইস্যু, দেখা যায় আস্তে আস্তে প্রবলেম সলিউশন হয়ে যায়। মানে এইসব ধরনের যে ইস্যুগুলা রিলেটেড যেগুলো থাকে বা ভিজিবল যেগুলো থাকে, এগুলো সলিউশন করতে পারবেন বা কেউ হেল্প করে সলিউশন দিতে পারবে। বাট হিডেন সব থেকে স্ট্রং যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে নিজের প্রতি নিজের যে ডাউটটা। সো অফকোর্স ভাই। সেই ক্ষেত্রে আমি যেটা করেছি, দেখা গেছে যে আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, আর 2টা দিন দেখি, আর 5টা দিন দেখি, আর একটা মাস দেখি, দেখি না কি হয়। লুজ হইলে এতটুকুই লুজ হবে, আর যদি হয়ে যায় তাহলে তো ভালো কিছু হবে। তো প্রবলেম অনেকগুলাই, মেজর প্রবলেম হচ্ছে আমার আমার মতে এটা। আর আমি মনে করি সেলফ ডাউট হচ্ছে সব থেকে বড় ইস্যু একটা পার্সনের, সেটা স্টার্ট আপ যে ক্ষেত্রেই হোক, সবচেয়ে বড় ইস্যু। স্টার্ট আপটা বেসিক্যালি ডিপেন্ড থাকে নিজেদের উপর, সেটা পার্টনারশিপে হোক বা ব্যক্তির সোল সোল প্রপার্টিতে হোক। So, নিজের প্রতি ডাউট এটা মানে ইনভিজিবল, এটা কেউ সলিউশন করে দিতে পারবে না, নিজেরই সলিউশন করতে হবে। তো ওই সেলফ ডাউটটাকে নিজের প্রতি আর কি ট্রাস্টটাই আনতে হবে, যে আরেকটু দেখি, আরেকটু জি, দেখি কি হয়। জি ভাই। জি ভাই, আপনি যেটা বলেছেন আসলে নিজের যে ড্রিম, নিজের যে এইম, সেটার পিছনে লেগে থাকা, মানে নিজের আগ্রহটা ছেড়ে না দেওয়া, ওটাই তাহলে সফলতার চাবিকাঠি হিসেবে কাজ করে। মানে সফল তো আসলে, সরি টু ইন্টারাপ্ট, সফলতা বলতে তো আসলে আমি আসলে নিজেও জানি না যে সফলতাটা কোথায়। কাজ জি ভাই। ফার্স্টে একটা মানুষ যখন স্টার্ট আপ করে, তার কাছে 10,000 টাকা মাসে ইনকাম করা অনেক, অনেকের কাছে 50,000 টাকা মাসে ইনকাম করা অনেক। সো দেখা যায় প্রথমে তো আর্নিং থাকে না, বলা চলে জিরো আর্নিং এ থাকে, যতটুকু আর্ন জি ভাই। হয় ইনভেস্ট হয় বা এক্সপেন্সে চলে যায় কোথাও না কোথাও ভাবে, মানে জিনিসগুলা মানে ব্যালেন্সড মানে জিরো হয়ে যায় আর কি। তো ওই ক্ষেত্রে অনেকের কাছে থাকে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করলে, আমার এইরকম একটা সেট আপ হলে, আমি 10 জন মানুষকে এমপ্লয়ি মানে বা হচ্ছে জব দিতে পারলে, এই ধরনের কোনো কিছু অনেকে এক একজনের এক এক ধরনের থাকে। বাট বেসিক্যালি আমরা ওই পর্যায়ে যখন যাই,
যে 10 জনকে আমি জব দিতে পারছি বা আমি মাসে 1 লাখ টাকা আর্ন করতে পারছি, তখন কি আসলে আমরা বলি যে আমি সাকসেসফুল? না ভাই, সাফল্যের কোনো সীমা নাই আসলে। বাট বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা মানে ওই গেমটা প্লে করতে পারেন নিজের সাথে, যে নিজে ডাউট করতেছেন আবার নিজের সাথে ওই ডাউটটা রিকভার করার জন্য প্লে করতেছেন, যে হ্যাঁ একটু ট্রাই করে দেখি, আর একটু ট্রাই করে দেখি, জি গ্রো ভাই। করতে পারবেন, লাইফে অনেক কিছু শিখতে পারবেন, একটা স্ট্রং পার্সোনালিটি বিল্ড করতে পারবেন। ইন্টারেস্টিং পয়েন্ট ভাই। আমি আশা করি আমাদের ভিউয়ার্স এই বিষয়টা মাথায় রাখবে। আর বর্তমানে দেখা যাচ্ছে ভাই আমাদের দেশে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, অনেকে তাদের স্টার্টআপ নিয়ে কাজ করছে, দাঁড় করাচ্ছে। এই সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাই, মানে উদ্যোক্তা পরিবেশ বা বর্তমানে যত স্টার্টআপ হচ্ছে, এটা সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ। আসলে পয়েন্ট অফ ভিউ বলতে হচ্ছে মানে কি আসলে কোন জিনিসটা আমি মানে ইজ নিয়ে ইট বলতে পারি? ইজ ইট ফ্রেন্ডলি অর এখনো চ্যালেঞ্জেস আছে, লাইক অনেক কিরকম? চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জেস। এখন বিষয়টা হয়েছে কি দেখেন, এন্টারপ্রেনারদের কিছু বদ অভ্যাস থাকে, কিছু ভালো অভ্যাস থাকে। ভালো বদ অভ্যাস কেন বললাম আমি আপনাকে বলি। এন্টারপ্রেনারদের বদ অভ্যাস মানুষের জন্য হচ্ছে ভালো অভ্যাস হয়, আবার এন্টারপ্রেনারদের ভালো অভ্যাস মার্কেট মানে এমনি মানুষের জন্য, এমনি বলতে আমি জাস্ট হচ্ছে যে আপনার জব হচ্ছে ডেজিগনেশনটা একটু ডিফারেন্সিয়েশন করতেছি, এছাড়া কোনো কিছু না। বাট জি ভাই। এমনি মানুষদের জন্য জিনিসটা আবার খারাপ হতে পারে। যেমন এন্টারপ্রেনারদের হিসাব হচ্ছে ভাই এইখানে প্রবলেম আছে, এখানে আমার বিজনেস আছে। আমরা যারা এমনি কনজিউমার, আমাদের জন্য ওটা প্রবলেম। সেই ক্ষেত্রে যারা সলিউশন নিয়ে আসতেছে তারা আমাদের জন্য ভালো, তাদের অভ্যাসটা আমাদের জন্য ভালো। বাট ওইটাকে ইউজ করে যদি শুধু মানি আর্নিং এর জন্য সোর্স করতে চায় তাহলে আমাদের জন্য খারাপ। জি ভাই, এই খুবই ক্ষেত্রে ভ্যালুয়েবল পয়েন্টস। বাংলাদেশে প্রচুর চ্যালেঞ্জ, অনেক ভালো চ্যালেঞ্জ, অনেক খারাপ চ্যালেঞ্জ, অনেক ধরনের ড্রব্যাকস আছে, অনেক ধরনের সিচুয়েশন এত পরিমাণে ন্যারোড যে একজন মানুষ কি এক্সপেরিয়েন্স করাটাও মানে ওইখান থেকে অভিজ্ঞতা বা কম বেশি সম্পর্কে জানাটাও টাফ হয়ে যায়। সলিউশন তো দূরের কথা, যে আমি ওইখানে গিয়ে আসলে সিচুয়েশনটা অবজার্ভ করতে পারলাম না, আমি একটা সলিউশন কিভাবে অফার করব সোসাইটিকে বা হচ্ছে আমার যে কনজিউমার বা মানুষ যে আছে বাংলাদেশে তাদেরকে। সেই ক্ষেত্রে বাংলাদেশে হিউজ চ্যালেঞ্জ। কিছু চ্যালেঞ্জ যে আমাদের অপরচুনিটি ক্রিয়েট করে দেয় এন্টারপ্রেনার যারা থাকে, জি যেইটাকে তো ভাই। আমি সলিউশন করতে পারলে কিছু একটা দাঁড়া করাইতে পারবো। আবার কিছু চ্যালেঞ্জ থাকে এমন অবস্থা যে এন্টারপ্রেনাররা নিজেরাই বুঝে যায় যে আসলে কিছু করার প্রস্তুত না। বুঝতে পারছি ভাই, খুবই ইন্টারেস্টিং একটা ইনসাইট শেয়ার করছেন। আপনি যেহেতু ভাই একজন উদ্যোক্তা হিসেবেও আছেন এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টেও কাজ করছেন, আপনার দৃষ্টিতে যারা ইয়াং এন্টারপ্রেনার আছে তারা ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজিতে কি কি ভুল করে আপনি দেখছেন, কমন মিস্টেকস আপনার চোখে পড়ছে? কমন মিস্টেকস হচ্ছে এখন আমরা যেটা করি, বাংলাদেশে তো দেখা গিয়েছে অনেক ভালো ভালো বিজনেস ছোট মানে ম্যাক্সিমামই ছোট স্টার্টিং থেকে ওঠে। বাংলাদেশে অনেক ভালো ভালো যে কনজিউমার বিজনেস যারা করতেছে, ক্লোদিং হইতে পারে, ফুড হইতে পারে, জুয়েলারিজ, কসমেটিক্স, বিভিন্ন ধরনের অনেকেরই জার্নি ছোট একটা পেজ দিয়ে, পেজ খুলতে টাকা লাগে না 5 বছর। আর একটা বিজনেসের মোটামুটি একটা সাস্টেনেবল বা হচ্ছে স্টেবল পজিশন ক্রিয়েট করতে 2 4 5 বছর এরকম একটা টাইম ফ্রেম লাগে। এটা 2 4 5 বছর এরকম ভাবে বলার রিজনটা হচ্ছে অনেকের জন্য 3 বছর হয়, সেটা অনেকের জন্য 5 বছর 6 বছর লাগে, অনেকের জন্য 2 3 বছরের ভিতরে ফেভারটা করে ফেলে মার্কেট। সো সেই ক্ষেত্রে একটু এইভাবে ভার্সেটাইল ভাবে বলা 2 3 4 5 বছরের। তো যখন সময়টা এরকম লাগে, এই 4 5 বছর আগের যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজের থ্রুতে যে বিজনেসের যে অপরচুনিটি, মার্কেটের চ্যালেঞ্জেস, মার্কেটের যে কম্পিটিটরস এর বিষয়গুলা, পজিশন ক্রিয়েটের যে আহ, মানে সহজলভ্যতা বা হচ্ছে কঠিনতম জিনিসগুলা, এই জিনিসগুলো ওরকম ছিল না। এখন আপনি যদি একটা ক্লোদিং বিজনেস করতে চান, যেটা বাংলাদেশের জাতীয় বিজনেস বলি আমি, যে জি ভাই। কিছু হইলে চলো একটা ক্লোদিং বিজনেস করি,
সো আমি এটাকে খারাপ বলতেছি না, বাট এই যে বিজনেসটা এখন আপনি যদি চেক করেন, আপনি দেখবেন শুধুমাত্র ডেডিকেটেড ক্লোদিং বিজনেসের পেজ মনে হয় বাংলাদেশে কয়েক লাখ হবে। আমাদের গত বছর দেখা অনুসারে রেশিওটা এরকম ছিল যে যারা মানে ধরেন যে 10 কোটি মানুষ পেজ খুলতে পারে, 10 কোটি মানুষের হচ্ছে এইরকম রেশিও যে তাদের 15 কোটি পেজ আছে, এইরকম রেশিওটা এরকম। জি ভাই, ওইটা হাইলি এক্সাক্ট। কনসেন্ট্রেটেড হয়ে গেছে। তো বিষয়টা হয়েছে যে কারণ পেজ খুলতে টাকা লাগে না, আমার মন চাইলাম পেজ খুললাম। তারপরে এখন অনেক ধরনের টুলস আছে যেগুলো দিয়ে বিভিন্ন মকআপ, বিভিন্ন পোস্ট, বিভিন্ন জিনিস ক্রিয়েট করে এনে দেওয়া যায় যে আমি এখন বিজনেস করতেছি। আগে 5 বছর আগে এই জিনিসটা সহজ ছিল, সবাই করতো না, সোর্স গুলো এত ইজি ছিল না, মানুষ এত সহজে খুঁজে পেত না কোথায় সোর্স কিভাবে করা যায়। ম্যানেজমেন্ট, দেন সোশ্যাল মিডিয়াতে ঢুকে মার্কেটিং জিনিসগুলা অপটিমাইজ করা খুব লিমিটেড পার্সন পারতো, আর যারা ছিল অনগ্রোয়িং এ ছিল। সো 5 বছর পরে তারা উঠে গেছে, কম বেশি স্টেবল হয়ে গেছে, কেউ কেউ চলে গিয়ে অন্য শিফট করছে, বাট এক্সপিরিয়েন্সটা নিয়ে করেছে। এখন আমরা যারা করতেছি তারা ওই সেম 5 বছর আগে মানে ওই যে বাংলাদেশের যে টিপিক্যালি যে আমাদের গ্রোথের যে সিচুয়েশনটা, 5 বছর আগের মেন্টালিটি নিয়ে এখন এসে উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি রিসোর্স, উইদাউট এনি লজিস্টিক ম্যানেজমেন্ট, মানে টোটাল টার্ম ম্যানেজমেন্ট ধরি, এই ধরনের কোনো কিছু ছাড়াই আমি বিজনেস করতে আসতেছি। আসার পরে 2 4 5 মাসও হচ্ছে না, চলে যাচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে কমন মিস্টেক, যে আমরা এখন আসতেছি অনলাইনে এটা বুঝে যে এতজন মানুষ একটা সেক্টরের বিজনেস করতে, যেমন ক্লোদিং বিজনেসে আমি যদি দেখি আমার আশেপাশে অনেক মানুষ ক্লোদিং বিজনেস করতেছে, জুয়েলারিজ যদি দেখি খুঁজলে দেখবো 2 4 জন আমার পরিচিত মানুষই জুয়েলারি বিজনেস করতেছে। বেসিক্যালি হচ্ছে আমি যেটাই করি বা যেটার দিকে তাকাই, আশেপাশে সার্কেল বা কম বেশি পরিচিত পরিচিত এই ধরনের ভিতরেই আমি খুঁজে পাবো। জি ভাই, তো আমার কম্পিটিটর এরাই, এখন এদেরও যদি আমি বিট করতে চাই, এদের থেকেও যদি ভালো বিজনেস করতে চাই বা তাদের পর্যায়েও যদি যেতে চাই, আমার তো মিনিমাম একটা প্ল্যান লাগে, মিনিমাম একটা টাইম ফ্রেম লাগে, যে আমি এত বছর বা এত মাস এত সময় দেখব, আর হচ্ছে এর ভিতরে আমি এই জিনিসগুলো করব। এইরকম প্রবলেম হইলে আমি এইভাবে সলিউশনগুলো করার ট্রাই করব। তারপরেও বিজনেসটা তো খুবই প্র্যাকটিক্যাল জিনিস, সময়টা সময় আর কি কোপ আপ করবো, বাট যে টাইম ফ্রেম আমি ধরলাম যে 6 মাস বা 1 বছর আমি দেখবো, পুরো একটা সিজন দেখবো, গরম ঠান্ডা ঈদ পূজা এই ধরনের সবকিছু দিয়ে, দেন আমি ডিসিশন নিব যে আমি কুইট করব না থাকবো। এখন ওই প্ল্যান করতে যদি আপনার সেই ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি বলবো যে আপনি টাইম নেন, আপনার একটু বসেন, আপনি ঝাঁপ দিয়েন না আগেই, ঝাঁপ দিয়ে ওই যে ক্লোদিং কিনবেন 20,000 টাকার বা অ্যাক্সেসরিজ বা আপনার প্রোডাক্ট কিনবেন 20,000, টুকটাক মার্কেটিং করলেন 5 10 20,000 টাকা, টোটাল মিলে 50,000 টাকা লস হলো, 50,000 ইনভেস্টমেন্ট হলো, 20,000 ব্যবসা করলেন, 30,000 লস নিয়ে চলে গেলেন। জি ভাই, বুঝতে পারছি। মানে ইন শর্ট হচ্ছে প্রপার প্ল্যানিং এর অভাব আর আউট অফ দ্য বক্স টাইপ হ্যাঁ, মানে থিংকিং। আমরা আউট অফ দ্য বক্স আমি ধরলামই না, আমি ধরলাম যে আপনারা 5 বছর আগের সিনারিও দেখে বা ওই একটা বিজনেস যে নাকি 3 বছর বা 2 3 বছর জার্নি হয়েছে, তার প্রেজেন্ট সিনারিও দেখে কখনো বিজনেস আসবেন না। জি ভাই, আপনি ওইভাবে আসবেন যে এখন আমার কম্পিটিটর বেশি, সো আমার কিছু মিনিমাম প্ল্যানস, ধৈর্য, একটা টাইম ফ্রেম লাগবে, এই জি ভাই। আর ধরনের। ফিউচার ডিমান্ডটাও দেখা উচিত। ফিউচার ডিমান্ড কি আসলে ডিমান্ড ক্রিয়েট করে নিয়ে যায় অনেক কিছু। জি ভাই, আপনার মার্কেট বুঝলে, প্রয়োজন বুঝলে, আপনি যদি স্ট্র্যাটেজি বুঝেন, ডেলিভারি করতে পারবেন ডিমান্ডস গুলো। বুঝতে পারছি ভাই। খুবই ইন্টারেস্টিং ইনসাইট। একটা জিনিস ভাই আমি জানতে চাই যে আপনি ক্লাবিং অ্যাক্টিভিটিস এর সাথে হয়তো যুক্ত ছিলেন। আহ, তো ইউল্যাবে আচ্ছা, কোনোটার সাথে যুক্ত ছিলেন না ভাই? এইটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি আসলে আহ, আসলে আমি আমি রেসিডেন্সিয়াল থেকে হচ্ছে এসএসসি ইন্টার কমপ্লিট করছি। জি আমি ভাই, হচ্ছে রেমিয়ান আর কি, যেটা বলে পরিচিত হিসেবে। সো ডিআরএমসি থেকে আমি কমপ্লিট করছি। ডিআরএমসি তে তখন আমাদের বিজনেস ক্লাব ছিল না, যখন আমি 9 10 ছিলাম।
তারপরে বিজনেস ক্লাব বের হয়ে আসার পরে হয়েছে, বাট ওই ধরনের কোনো ক্লাবিং এর সাথে ছিলাম না। দেন আমি যখন ইউ ল্যাবে যাই, ইউ ল্যাবেও আমি ক্লাবিং এর সাথে ছিলাম না সারপ্রাইজিংলি, বাট হচ্ছে আমি ইউ ল্যাবের ইভেন্টে স্পন্সর করছি। আচ্ছা। ঠিক আছে, যে ক্লাবে আমার থাকার কথা ছিল অ্যাজ এ মেম্বার হিসেবে, ওই ক্লাবে আমি স্পন্সর করেছি একটা ইভেন্টের হাল প্রাইজের। দেন আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইভেন্ট করার কথা, ওইটাতেও মেবি স্পন্সর করব, বাট আমি ক্লাবিং এ ছিলাম না, ডিরেক্টলি কোনো ইনভলভমেন্ট ছিল না আমার। তাহলে ভাই আপনি যে আপনার যে কমিউনিকেশন স্কিল বা নেটওয়ার্কিং এসব কিছু আপনি কিভাবে মানে কাজ করেছেন বা বেটার করেছেন, যেহেতু এটা একটা আমি গ্রাউন্ড প্ল্যাটফর্মের তো দরকার পড়ে? আমি এটা গ্রাউন্ড থেকে শিখছি। গ্রাউন্ড থেকে কিভাবে, যেমন আমার গ্রাউন্ডটা একটু আলাদা, আমি এখানে একটু স্পেসিফিক ভাবে বুঝিয়ে দেই। যেমন জি আমার ভাই। ফ্যামিলি বিজনেস, আমার ফ্যামিলি সবাই বিজনেস করে, আমার বাবা নিজে বিজনেসম্যান, তারপরে বাকি সবাই কম বেশি আমার যারা রিলেটিভ সবাই বিজনেসম্যান। আর এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ারও করি, আমার বাবা বিজনেসম্যান বলে কিন্তু আমার বাবার বিজনেসের টাকা আমার এই বিজনেস ইনভেস্ট হয় না। ঠিক আছে, এইটা জি আমি ভাই। ছোট ছোট করে উঠাইছি। তো আহ, ওইখান থেকে আমি হচ্ছে মানুষের সাথে কথা বলা শিখছি। আমার প্ল্যাটফর্ম ছিল, আমি ইউজ করছি। ফার্স্টে ফ্যামিলি থেকে অ্যাপ্রোচ ছিল, বাবাই অ্যাপ্রোচ করা যে তুমি আসো, দেখো, বসো, মানে জাস্ট হচ্ছে এমনি যে তুমি একটু বসো, আমি একটু বাইরে যাব বা আমার কাজ আছে, বসো। দেন ওইখান থেকে দেখলাম যে মানুষের সাথে কনভারসেশনটা আসলে খুব প্রয়োজন আমি যদি মার্কেটিং এ কাজ করতে চাই। আর আমি যদি আমার ক্যারিয়ারের কথাও না বলি, যে কোনো পার্সোনাল কমিউনিকেশন শেখাটা খুব প্রয়োজন। অবশ্যই ভাই। তো আমার হচ্ছে ওইখান থেকে শেখা। বুঝতে পারছি ভাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। কারণ সচরাচর দেখা যায় যে ক্লাবিং অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকলে একটা প্ল্যাটফর্ম মানে ভার্সিটি থেকে অনেকে কাজে লাগায় নিজেদের যে শাইনেস বা ল্যাকিংস গুলোকে কাটিয়ে ওঠার জন্য। হ্যাঁ, বাট হ্যাঁ, রাইট, আপনারটা খুবই রাইট। ইন্টারেস্টিং ছিল। বাট আপনি একদম অরিজিনাল ভাবে কাজ করছেন বলা যায়। মানে বিষয়টা এরকম যে আমি কাস্টমারের সাথে কথা বলে কাস্টমার কনভারসেশনটা শিখেছি। অর্গানিক বিষয়টা এটা। অর্গানিক। হ্যাঁ, 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 মানে আমি এইদিকে একটু লাকি ছিলাম, বিকজ আমি বলবো আমি লাকি, বিকজ হচ্ছে সবার তো এরকম থাকে না। জি আহ, ভাই। অনেকেরই থাকে, আর যাদের থাকে না তাদের জন্য ক্লাবিং আছে, তাদের জন্য বিভিন্ন ফেয়ার সেমিনার থাকে, বিভিন্ন ধরনের ইভেন্ট, বিভিন্ন ধরনের সেমিনার থাকে। সো সেই ক্ষেত্রে ভাই, মানে মূল কথা হচ্ছে ভাইয়া অ্যান্ড আপু যারাই হন, আপনাদের যে ধরনের আশেপাশে অপরচুনিটি থাকে দুইজন ছেড়ে পাঁচজন মানুষের সাথে কথা বলার জন্য, উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি নোটস, উইদাউট এনি কোনো কিছু, কথা বল। জি ভাই। কথা না বললে আসলে আইডিয়াস গুলো বা থটস গুলো কখনো এক্সচেঞ্জও হবে না, শিখাও হবে না। রাইট। সেটাই, সেটাই ভাই। আরেকটা জিনিস ভাই আমি মানে কিউরিয়াস একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি দারাজ, তারপর হচ্ছে ডক্টর প্রমিস এ ধরনের বড় বড় ক্লায়েন্টদের সাথে কাজ করছেন। এসব ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে আপনার সবচেয়ে বিগেস্ট লার্নিংটা কি ছিল? দারাজে তো আমি অ্যাজ আ এমপ্লয়ি হিসেবে কাজ করেছিলাম, অ্যাজ আ হচ্ছে আউটসোর্সিং বা হচ্ছে যে বলতে পারেন হচ্ছে ফ্রিল্যান্সার টাইপ আর কি, এরকম যে এটা ছিল হচ্ছে তাদের 11-11 একটা সেমিনার ছিল, ফার্স্ট টাইমে তারা লঞ্চ করতেছিল। তখন কিছু আউটসোর্সিং ছিল, বিকজ হচ্ছে তারাও এত পরিমাণে কনসার্ন ছিল না বা হচ্ছে রেডি ছিল, বিকজ রেডি মার্কেট না তখন, তারা তো অনেক মার্কেট রেডি করেছে। অনলাইনের জগতে পারচেস রেশিওটা দারাজের একটা বড় হাত আছে মানুষকে ইউজ টু করার জন্য, বা মানুষকে অতটুকু ক্ল্যারিফ মানে ক্ল্যারিটি দেওয়ার জন্য যে অনলাইনেও বাংলাদেশে বিজনেস হয়, জিনিসগুলো পৌঁছানো যায়, আপনি পাবেন, কিনতে পারবেন, এ ধরনের আর কি। তো তখন অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে বা আউটসোর্সার হিসেবে ঢুকেছিলাম। তখন ঢোকার পরে ওইখান থেকে কিছু এক্সপেরিয়েন্সটা হয়েছে কি, যে বিগ স্কেলে কিছু করতে গেলে আপনাকে অনেক সময় আপনার লিমিটের মিনিমাম বাইরে যাইতে হবে। আমি বলবো না আপনার লিমিট একবারে ক্রস করে ফেলেন, যে ভাই আমি 20,000 লস নিতে পারবো, আমি 50,000 পর্যন্ত করে ফেললাম, না এটা করেন না, এটা বোকামি। এটা হচ্ছে 50,000 লস করবেন, টাকা ফ্যাক্ট, সবসময় ফ্যাক্ট। এটা হচ্ছে মানুষের লাইফের সব থেকে হার্শ ট্রুথ, যে অবশ্যই ভাই। টাকা fact। আপনি যত বড় বিজনেস দাঁড়া করেন, টাকা যদি না আসে, ভ্যালু নাই, না বিজনেসের ভ্যালু আছে না আপনার ভ্যালু আছে। সো বাট ওই যে ওইটা যে আপনি 20,000 লস নিতে পারবেন খুব ইজি, আপনি 30,000 করেন বা 35,000 করেন,
যেন আপনি ওইটা মেকআপ করতে পারেন। এই যে দারাজের যেমন 11-11 হিসাবটা ছিল না, কিন্তু এই ধরনের সেলস, এত ম্যাসিভ সেলস কিন্তু ছিল না। ওদের ফার্স্টের হিসাবটা ছিল যে আমরা মোটামুটি মানুষকে অ্যাওয়ারনেস দিতে পারলেই হয়েছে, দেন আস্তে আস্তে করব। বাট ফার্স্টের রেসপন্সই ওদের অনেক পজিটিভ ছিল, মানে মূল কথা পজিটিভ ছিল। দেন তো তারপরে তো দিন বা দিন দারাজ 11-11 এইটা ওইটা করে অনেক কিছুই ইভেন্ট এখন দিচ্ছে, অনেক কিছুই কি বলে অফার দিচ্ছে বিভিন্ন ধরনের। তো এই যে দারাজ তখন চাইলে কিন্তু পারতো যে না আমরা অন্যভাবেও অ্যাপ্রোচ করি, বিভিন্ন জায়গায় আউটলেট বিভিন্ন কিছু দিয়ে, মানে অনেক ওয়ে কিন্তু ছিল দারাজের কাছে। বাট তারা কিন্তু অনলাইনে তখন একটা মানুষ ইউজ টু না, তারপরেও তারা অ্যাপ্রোচ করেছিল। রিস্ক প্লাস রিস্ক, মানে যেটা বলে রিস্কের উপরে রিস্ক নেওয়াটা, ওইরকম ছিল। সো আমাদেরও লাইফে যখন যে কোনো বিজনেস আপনি যদি 1-2 বছর 3 বছর ধরে করেছেন, বা আপনি একটা স্কিল বা জব করেছেন, তখন আপনার ওইখানের লেভেলটা একটু বাড়ানোর চেষ্টা করেন। এটা যদি এমন হয় যে আমার 1-2 মাস কষ্ট হবে, 2-4 মাস কষ্ট হবে, একটু রিস্ক নেন, যে ক্যালকুলেটেড। অবশ্যই যে বললাম যে 50,000 না, 20,000-এর জায়গায় আপনি করতে পারেন যে 30-35,000 নিতে পারেন। বুঝতে পারছি ভাই। এটা একটা হ্যাঁ হ্যাঁ বলো। এটা বলা হয়ে থাকে যে ভাই রিস্ক ইজ বেটার দেন রিগ্রেট। রিগ্রেট করার থেকে রিস্ক নিয়ে কিছু শিখা বা সামথিং ইজ বেটার। আমি বলবো আসলে রিস্ক না তো, মানে রিস্ক তো অবশ্যই আছে। আমি আরেকটা জিনিস সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে ইটস নট অ্যাবাউট জাস্ট রিস্ক, ইটস অলসো অ্যাবাউট আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়া। বা হচ্ছে ভাই আমি ওটাতে ইউজ টু না, কি হবে না হবে, কোথায় সময় নষ্ট হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু রিস্কটা এরকম হয় না যে টাকাই যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু টাকা ফ্যাক্ট হয় না। কারণ ওই যে বললাম যে ক্যালকুলেটিভ বিষয়টা থাকে, যে 10,000 টাকা 20,000 টাকা গেলে সমস্যা নাই। ওইখানে অনেকে হিসাব করে ভাই আমার সময় যাবে, ভাই আমার বোধহয় কষ্ট হবে, আরে আমি এখানে তো কমফোর্টেবল আছি। এই হ্যাবিট গুলা, এই থট গুলা মানুষের ব্রেক করা প্রয়োজন। জি ভাই, এটার সাথে আমার একটা এক্সাম্পল মাথায় আসছে। যখন হচ্ছে সিটি সেল কি করছে, এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারে না, যেটা জিপি বা রবি ওরা অ্যাডপ্ট করছে। ওরা বুঝতে পারছে নেক্সট টেকনোলজি এটা হবে, তো ওরা হচ্ছে 2G 3G এসবে শিফট করছিল, কিন্তু সিটি সেল এই কাজটা করে নাই। জিপির হিস্টোরিটা কিরকম? জিপি সব থেকে দামি সিম, কিন্তু মানে দামি সিম বলতে হচ্ছে এটা মানে টাইম হচ্ছে কস্ট বলেন, মিনিট কস্ট বলেন, ইন্টারনেট কস্ট বলেন, এগুলো কিন্তু বেশি। কিন্তু জিপি কিন্তু গ্রামের যত রুট পর্যন্ত আছে ওরা পৌঁছাইছে, পাহাড়ি গ্রাম যেখানেই বলেন। তার মানে কি ওরা অ্যাজ আ নেটওয়ার্ক সিম হিসেবে ওরা নিজেদের মেনে নিয়ে অ্যাজ আ নেটওয়ার্ক বা হচ্ছে অ্যাজ আ নেটওয়ার্ক বিজনেস বা একজন সিম প্রোভাইডার বিজনেস হিসেবে যেটা আমার প্রয়োজন আমার ওইটা করতে হবে। তার মানে কি করতে হবে, আমার ঘরে ঘরে পৌঁছায় বুঝাইতে হবে ভাই তুমি যদি আমার জিপি সিম নাও তোমার নেটওয়ার্কের কোনো ইস্যু হবে না। দেন যখন ইন্টারনেটের বুমিং শুরু হলো, দেন জিপি বুঝাইলো হ্যাঁ আমি তো মিনিট বা টক টাইম বা হচ্ছে কথা বলার হিসাবটা ক্লিয়ার করেছি, সেম ওয়েতে এখন আমার ইন্টারনেটের হিসাবটাও ক্লিয়ার করতে হবে, যে আমি ঘরে ঘরে সেম ভাবে পৌঁছাবো, আমি সেই গ্রামীণ ভাইবও দিব, সেম গ্রামীণ রুটের ভাইব দিয়ে আমি মানুষকে বুঝাবো যে আপনি যেখানেই যান বাংলাদেশের আপনি জিপির 4G বা 3G এগুলো ইউজ করতে পারেন। জি ভাই। তখন মানুষ জিপিকে নিয়ে শুরু করলো, যা আমি আর কিছু নেই বা না নেই একটা জিপি সিম লাগবে, কজ হচ্ছে আমি যদি কোথাও যাই, গ্রামে যাই, ঈদে এখানে যাই ওইখানে যাই, ট্যুরে যাই, আমার জন্য জিপি বেস্ট। অফকোর্স ভাই, খুবই ইন্টারেস্টিং। কথা বলতে বলতে অনেক টপিক চলে আসতেছে। এখন এইটাই ভাই জি ভাই, এখন ভাই আমরা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম গ্রোফার ডিজিটাল সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এই প্ল্যাটফর্মে সবচেয়ে ইন্টারেস্টিং প্রজেক্ট কোনটা ছিল, যেটা নিয়ে আপনি খুবই প্রাউড ফিল করেন? সবগুলাই। সব স্পেসিফিক কোনটা যেটা আপনার খুব ক্লোজ টু হার্ট? স্পেসিফিক ভাবে বলবো না বলতে, যেমন হচ্ছে না কিছু কিছু ক্লায়েন্ট আছে, কিছু কিছু প্রজেক্ট আছে যারা আসলে আমাকেও অনেক কিছু শিখাইছে। যেমন একটা ক্লোদিং ব্র্যান্ড আছে টাডা, তাদের জার্নিটা 1 বছর 1-2 মাস হবে এরকম,
বাট তারা তাদের জার্নিটা এরকম ছিল যে তারাও একটা পার্সন থেকে, একটা হোলসেলার পয়েন্টের থেকে ক্লোদিংগুলা মানে রেডি ক্লোথসগুলা কিনে সেগুলো তারা কাস্টমাইজ করে সেল করতো। এখন মানে আলহামদুলিল্লাহ তাদের কষ্টের কারণে তারা নিজেরা কষ্ট করেছে, তারা অতখানি এফোর্ট দিয়েছে এবং তারা আজকে 1 বছর হয়েছে, 1 বছর 1-2 মাস হয়েছে, তারা এখন নিজেরা হোলসেল করে, তারা নিজেরা ক্লোদিং প্রোডাকশন করে নিজেদের আন্ডারে না, বাট কোনো না কোনো ফ্যাক্টরির সাথে ডিল করে, কোনো না কোনো প্রোডাকশন লাইনের সাথে কথাবার্তা বলে তারা এখন নিজেরা প্রোডাকশন করে তারা হোলসেল দিচ্ছে, তারা ফুললি কাস্টমাইজ জিনিসগুলো করছে। তার মানে আগে ছিল শুধু কাস্টমাইজেশন তাদের হাতে, এখন প্রোডাকশনটাও তারা নিজেরা কম বেশি অনেকটাই ম্যানেজ করতে পারতেছে। এই যে তাদের জার্নিটা দেখেন, তারা 1 বছরে কিন্তু অনেকটুকু আগাইছে, বিকজ তারা কোপ আপ করেছে যে আমি যেহেতু ক্লোদিং বিজনেসই করতেছি, মার্কেটের থেকে কিছুটা হলেও ডিফারেন্ট আমার করতে হবে, একটু আলাদা করতে হবে, একটু বেশি রিস্ক নিতে হবে, একটু প্ল্যানিং করতে হবে। বুঝতে পারছি ভাই। আর বর্তমান সময়ে একটা আলোচিত টপিক হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবাই এটা নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে সবাই কাজ করতেছে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনার মধ্যে এআই কিভাবে ডিজিটাল মার্কেটিংটাকে চেঞ্জ করতেছে বা করতে পারে আরো বেটার ভাবে, বা এটা সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ? এ খুব ইন্টারেস্টিং জিনিস। এইটা হচ্ছে আমি যদি মানুষের মানে আমাদের সবার বুঝ হিসেবে বলি, এক্সপ্লেইন এআই এর হিসাবটা কিরকম। এটা হচ্ছে আমাদের যেমন 5-6 বছর আগে অনলাইনে শপিং বিষয়টা আমরা ইউজ টু ছিলাম না, বাইরের জগতে চলেছে, বাইরের জগতে মানুষ 10টা প্রোডাক্টের 5টা 6টা 7টা প্রোডাক্টে অনলাইন থেকে কিনে, এইরকম বিষয়টা। সো আমাদের জন্য ছিল আমরা 10টার 9টাই অফলাইন থেকে কিনি, একটা যদি ভালো লাগে রিস্ক নিয়ে কিনি। বাট ওইটা কিন্তু কেটে গেছে, এখন আমরা প্রায় 50-50 পারচেস করি, যে অনলাইনে 50 অফলাইনে জি 50 ভাই। এরকম। দেখেন তখন কিন্তু আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই জিনিসটা ভয়ানক ছিল যে আমি অনলাইনে একটা জিনিস পারচেস করব, স্ক্যামের না শিকার করি। আরে বাংলাদেশে অনলাইন এইভাবে হবে না কথা, কিন্তু আমরা নিজেরাই বলেছি এগুলা যে বাংলাদেশে এইভাবে অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা করতে পারবে না, অনলাইন বিজনেস দ্বারা করতে পারবে না। তো এআই এর হিসাবটাও আমাদের জন্য তাই, যে এখন আমাদের জন্য অনেকেই মনে হচ্ছে বাংলাদেশে এআই হবে না, বাংলাদেশে এআই প্ল্যাটফর্ম দাঁড়াবে না, আরে এআই তো খুবই ভয়ানক জিনিস, এআই তো খুব স্ক্যাম জিনিস বা হচ্ছে খুবই জটিল জিনিস। বাট ডে বাই ডে এই যে 5 বছর আগের অনলাইন পারচেসটা যেমন এখন ইজি হয়ে গেছে, এইভাবে সেম 5 বছর হোক 10 বছর হোক বাংলাদেশে এই এআই রিলেটেড জিনিসগুলো ইজি হয়ে যাবে। বিকজ আপনি একটা রিসার্চ করবেন, চ্যাট জিপিটি তো জাতীয় জিনিস আমাদের জি বাংলাদেশের ভাই। জন্য। জি চ্যাট ভাই। জিপিটি আপনি খুব ইজিলি রিসার্চ করতে পারেন। কিভাবে ইজিলি রিসার্চ করতে পারেন? আপনার সিনিয়র যারা আছে চ্যাট জিপিটি পায়নি, যে কোনো তাদের একজনকে ধরেন, কোনো রিউনিয়ন বা কোনো ধরনের ফ্রেন্ডশিপ কোনো কিছুতে থাকলে, বা ফ্রেন্ড তো আছে কোনো সিনিয়র বড় ভাই নিজের সোশ্যাল মিডিয়াতে বা এতে, যারা পড়ে অবশ্যই। আসছে কোনো ইউনিভার্সিটি থেকে, তাদেরকে একদিন জিজ্ঞাসা করেন না যে ভাই এই যে ডিফেন্স পেপার বা এইটা সেটা বিভিন্ন কি বলে ক্লাসের বা হচ্ছে ফ্যাকাল্টির যে পেপারগুলো আপনারা রিসার্চ করেছেন, ওগুলা যে করেছেন ওগুলা করতে কিরকম কষ্ট হয়েছে, তারা তারা দেখবেন কম বেশি এক্সপ্লেন করবে যে এইখানে যাইতে হয়েছে, 5টা ওয়েবসাইট দেখতে হয়েছে, 10টা ওয়েবসাইট দেখতে হয়েছে, এই ওই করতে হয়েছে, ভিডিও দেখতে হয়েছে, দেন একটা পেপার করছে ভালো মতন করলে যাকে বলে। এখন ওই সেম লেভেলেরই প্রায় জিনিস বা 100 এর জায়গায় 80% জিনিস আপনি হচ্ছে ফিউ ক্লিকস, ফিউ প্রম্পট, ফিউ ডিরেকশন, ফিউ এক্সাম্পল দিয়ে পেয়ে যাচ্ছেন 5-10 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ। তাহলে আপনি আমি এআই তে ইউজ টু হইতেছি, বাট আমরা নিজেরা রিয়েলাইজ করতেছি না যে আমরা ইউজ টু হচ্ছি। মার্কেটিং এর ক্ষেত্রে এআইটা কিভাবে চেঞ্জ আনবে বা হচ্ছে সব দিকেই, সেটা হচ্ছে এআই খুবই ডেটা ড্রিভেন জিনিস। এআর কাছে ডেটার সোর্স হিউজ, অ্যান্ড ডে টু ডেতে এআই প্রচুর পরিমাণে ডেটা হচ্ছে স্টোর করতেছে। সেই ক্ষেত্রে এআই আপনার ওই যে বললাম রিসার্চের ডেটাগুলো দিয়ে আপনাকে আউটকাম দিতে হেল্প করবে,
আমাদের ডিজিটাল মার্কেটিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এই জিনিসগুলোতে প্রিভিয়াস যে মানে আমাদের এক্সপেরিয়েন্স বা রিসার্চ করার মতন যে জিনিসগুলো সেই বা হচ্ছে সোর্সিংগুলা, ডেটা সোর্সিংগুলা, এই জিনিসগুলো তারা আমাদের দিবে। এগুলোর থেকে আমরা খুব ইজিলি বুঝে নেক্সট কোনো অ্যাড সেটআপ বা নেক্সট কোনো কন্টেন্ট বা নেক্সট কোনো প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং, এই জিনিসগুলো করতে পারবো ইজিলি। এগুলো হচ্ছে খুবই প্রাইমারি লেভেলের, যেটা নাকি ম্যাসিভ আকারে ছড়াবে। আর অ্যাডভান্স লেভেলের কথাটাই আলাদা। এখন যেমন ফেসবুকে আপনার আমাদের যেমন অনগোয়িং একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ বা হচ্ছে রেসপন্স রিপ্রেজেন্টেটিভ যে হিসেবে ধরতে পারেন। ভয়েস রেসপন্স দিতে পারবে, ফোন কল রেসপন্স দিতে পারবে। দেন আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ টেক্সট করে, অ্যাজ আ সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার সাথে আপনার আমাদের বাংলিশ রিড করে, ইংলিশ রিড করে, বাংলা রিড করে সে বাংলায় আপনাকে রিপ্লাই দিতে পারবে। অ্যাজ আ সেলস পার্সন যেভাবে কম বেশি আপনাকে টেক্সট করে, বলা চলে 60 to 70% রেশিও রেখে আপনার সাথে কনভারসেশন চালাই যেতে পারবে। দেন অর্ডার হলে অর্ডার কনফার্ম করে আপনাকে নোটিফিকেশন দিয়ে পাঠাওতে কুরিয়ারের জন্য রিকোয়েস্টও সেট করে দিতে পারবে উইদাউট এনি হিউম্যান টাচ। এটা এআই এর কারণে, মানে এই প্রজেক্টটা আমাদের, যেটা আমি জাস্ট একটা ব্লুপ্রিন্ট বললাম আপনাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল। বুঝতে পারছি ভাই। যেহেতু ডেটা ড্রিভেন ওয়ার্ডটা আসছে, আপনার থেকে আমি একটু জানতে চাই, আপনার তো অ্যারাউন্ড 6 years প্লাস এক্সপিরিয়েন্স আছে মার্কেটিংয়ে। আপনি ক্যাম্পেইনের ক্ষেত্রে কিভাবে ক্রিয়েটিভিটি আর ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি এই দুটা জিনিসের মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? ক্রিয়েটিভিটিটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনের উপরে। দেখেন, আপনি কোনো না কোনো কিছু সেল করতে আসছেন, এটা আপনার কোর্স হোক, সেটা আপনার প্রোডাক্ট হোক, ফিজিক্যাল হোক, আর হচ্ছে কি বলে এটা ভার্চুয়াল হোক, আপনি কোনো না কিছু কিছু সেল করতে আসছেন। So, ওই আপনার প্রোডাক্টটা আপনি আপনার কনজিউমারদের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছেন। তথাকথিতভাবেই যদি রিপ্রেজেন্ট করেন, যেমন হচ্ছে এখন এখন না, বেশ কয়েক কয়েক মাস বা বছর আগের থেকেই এই আতর কিনলে, এটা কিনলে, চশমা কিনলে এই গিফট পাবেন, গাড়ি পাবেন, হোন্ডা পাবেন, এই পাবেন, সেই পাবেন। এই যে যেমন এই জিনিসটা একটা ডিফারেন্ট ওয়ে। এখন এই জিনিসটা প্রচলিত হয়ে গেছে, অনেক মানুষই দেখে কিনে না, বিকজ ভাই আমি চশমা কিনে একটা হোন্ডা আশা করব, আমার তো প্রয়োজন নাই। জি ভাই। তো এই যে ক্রিয়েটিভসগুলো এক একজন এক এক ভাবে করতেছে, বাট আপনি যদি লং টার্মে বিজনেস করতে চান বা আপনার বিজনেসটাকে সাস্টেন করতে চান, এইরকম নিয়ত থাকে যে আমি আমার লাইফ টাইম অ্যাটলিস্ট, আমি জানি না আমার আমার বাচ্চা কাচ্চার হবে কিনা, তারা করবে কিনা, বাট আমি আমার লাইফ টাইমে যদি করতে চাই, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং এট দ্য এন্ড। আপনার একটা বিজনেসের জার্নির শেষটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা বলতে আমি আপনাকে কথাকথিত ব্র্যান্ডিং বোঝাচ্ছি। ব্র্যান্ডিংটা বলতে আমি আপনাকে সিম্পল ভাবে এটা বোঝাচ্ছি যে আপনার নামের কারণে 5,000 হোক, 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, নাম্বার ডাজন্ট ম্যাটার, ট্রাই করেন অতগুলা মানুষ যেন আপনার নামের কারণে বিশ্বাস করে আপনার প্রোডাক্টটা নিয়ে নেয়। এটার জন্য যেন আপনার টাকা খরচ করতে না হয়। ফাদার যে আমার অ্যাড দিলেই সেল হবে, পোস্টিং করলে সেল হবে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে সেল হবে, এইটা করলে সেল হবে, এটা করলে সেল হবে, সেল অফার দিলেই সেল হবে, এগুলো দিয়ে না করতে হবে। আপনি যদি 2-3 বছর বিজনেস করে আপনার যদি 500 জন কাস্টমার, 200 জন কাস্টমারও বা 100 জন কাস্টমারও যদি না হয়, যে আপনি প্রোডাক্ট দেওয়ার পরে, সেই পোস্ট দেওয়ার পরে, সেই পোস্ট দেখে উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট বা তেমন ধরনের এক্সপেন্স ছাড়া আপনার কাছে এসে খোঁজ খবর নিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে চলে যাচ্ছে, এরকম যদি 100 জনও না হয় 2-3 বছর বিজনেস করার পরে, তাহলে আপনি আপনার বিজনেসের ওই সাস্টেনেবল করতে পারেন না অতটুকু। আপনার বিজনেস এখনো পর্যন্ত অতটুকু স্টেবল না। বুঝতে পারছি ভাই। ব্র্যান্ডিং ওয়ার্ডটা যেহেতু আসছে, আপনার মতে বর্তমান তরুণদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটুকু ইম্পর্টেন্ট বা কতটা ইম্পর্টেন্ট? অনেক অনেক অনেক। যেমন আমার যদি পার্সোনাল ব্র্যান্ডিং থাকতো, তাহলে তো আমার অনেক ক্লায়েন্টই অ্যাপ্রোচ করতো যে ভাই আপনাকে তো চিনি, এটা করেন সেটা করেন, আপনার সম্পর্কে জানি। এই যে এটাই মানে আপনার একটা অডিয়েন্স বেস ক্রিয়েট করা।
সেটা হোক 500, হোক 100, হোক 2000, হোক মিলিয়নস বা হাজার হাজার, এটা ফ্যাক্ট। বাট অ্যাটলিস্ট আপনার ন্যূনতম পার্সোনাল ব্র্যান্ডিং দ্বারা করাইতে হবে। আর ব্র্যান্ডিং জিনিসটা আসে কোয়ালিটির থেকে। ক্রিঞ্জ টপিক, ক্রিঞ্জ ভিডিও বা হচ্ছে কথাকথিত ভিডিও, এগুলো দিয়ে আপনি কখনো পার্সোনাল ব্র্যান্ডিং বানাতে পারবেন না। নট ইভেন আপনার বিজনেসেরও ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন না। ব্র্যান্ড ইজ আ ওয়ার্ড, বাট এইটার বিহাইন্ডে ইমোশন কাজ করে ডিরেক্টলি। কোনো ব্র্যান্ড কাউকে লাক্সারি ফিল করায়, কোনো ব্র্যান্ড কাউকে স্ট্রং ফিল করায়, কোনো ব্র্যান্ড কাউকে ইমোশনাল কানেক্ট বলতে হচ্ছে একটা রিলেশন ফিল করায়। সব কিছুই একটা দেখেন, গোলাপ এমন একটা ব্র্যান্ড, রোজ, আমি একটা ফুলের কথা বলতেছি, গোলাপ এখন এমন একটা ব্র্যান্ড, গোলাপ মানে হচ্ছে রিলেশনশিপ বোঝায়। ফুল, কিছু কিছু ফুল আছে, এই ফুলগুলা এখন একটা ব্র্যান্ড। দ্যাটস ওয়াই আজকে 10 টাকা 20 টাকা, আমি জাস্ট হচ্ছে ফর এন এক্সাম্পল বলতেছি, আমি অমূল্যায়ন বা এই ধরনের কোনো কিছু না, একটা গোলাপ যার নাকি হয়তো 5-10 টাকা মূল্য বা 20 টাকা মূল্য, সেই গোলাপ, এক পিস গোলাপ আজকে মার্কেটে সেল হচ্ছে 100 টাকা, 50 টাকা, 150 টাকা, মানে অনেক বেশি প্রাইসে কিন্তু সেল হচ্ছে। কিন্তু গোলাপ কিন্তু একটা ফুল। বা এই যে ধরেন যে পার্টনারকে দেয়া, কোনো কিছুতে ওয়েল উইশ করা, এই জিনিসগুলা যে যে ফুল দিয়ে জিনিসগুলা করা, এই ফ্লাওয়ার্স গুলা, গোলাপ বা অন্য কিছু, অনেক ধরনের ফুল আছে, আমার এত মানে বিষয়গুলা আমি এত অবগত না, এরা কিন্তু নিজস্ব একটা ব্র্যান্ড হয়েছে। রিজন হচ্ছে গোলাপের পিছনে একটা বড় ইমোশন কাজ করে, এইটা মানে হচ্ছে রিলেশনশিপের একটা ইমোশন। বুঝতে পারছি এই ভাই। জন্য আজকে অনেক, জি ভাই। তাই না? আপনি কিন্তু গোলাপ বাগানে গিয়ে একটা গোলাপ এমনিই ছিঁড়তে পারেন। আর যদি কি বলে কিনতেও চান আপনি বাগানের মালিকের কাছ থেকে, হয়তো 10 টাকা নেবে। কিন্তু গোলাপটা আপনি যখন একজন ভার্সিটির সামনে, একটা কফি শপের সামনে, বা যেখানে ক্রাউডেড হয়, পার্ক, এইসব জায়গা থেকে যদি কিনতে যান, একটা গোলাপ 30, 40, 50 টাকা নেবে। ব্র্যান্ডিং জি ভাই। ওই ইমোশনের কারণে। জি ভাই, ঠিক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি হাইলাইট করছেন। একটা জিনিস ভাই জানতে চাই, অনেকে মনে করে যে উদ্যোক্তা হিসেবে সফল হওয়াটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, লাকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনি এটার সাথে কতটা এগ্রি বা ডিসএগ্রি করেন? হ্যাঁ, ভাগ্যের উপরেই তো ডিপেন্ড করে। আপনি যদি আপনার জন্য না কষ্ট করেন, তাহলে তো আপনার ভাগ্য আপনার জন্যই খারাপ হবে। কারণ ভাগ্য বিষয়টা হচ্ছে একটা রিলিজিয়াস জিনিস। এটা যে যে ধর্মেরই হোক, প্রত্যেকটা ধর্মেরই রিলিজিয়াস জিনিস। বাস ভাগ্য তো আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের ক্রিয়েটর যে, আমাদের, আমি কমন ল্যাঙ্গুয়েজে বলি, আমাদের সৃষ্টিকর্তা যে, সেই ডিফাইন করে এই জিনিসটা, তাই না? এখন সে তো আপনাকে কোথাও লিখিত দেয় নাই যে আপনার জন্য এতটুকুই লিমিটেড, এর বেশি পাবেন না। আপনি দেখাতে পারবেন আপনার কাছে আছে এরকম কোনো রিটেন পেপার বা হচ্ছে প্রুফ? নাই, আমার কাছেও নাই। স্যার, আশা করি এই দুনিয়ার যত আমরা মানুষ আছি কারো কাছে নাই। তো যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আমাদের কোথাও থেকে কোনো ধরনের রিটেন বা হচ্ছে প্রুভেন কোনো কিছু দেয়নি, ভয়েস বলেন, রিটেন বলেন, ভিডিও বলেন, যেটাই বলেন আপনি, আমি একটু ফান ওয়েতেই বলছি, আমাদের সৃষ্টিকর্তা তো দেয়নি। তাহলে আমরা যদি এখন বলি যে এটা আমার ভাগ্যের কারণে হয়নি, এখন ওইটাও আপনার দেখতে হবে যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন আপনার ভাগ্যটুকু পরিবর্তন করার জন্য, কতটুকু আপনার আপনার রিলিজিয়াস ওয়েতে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি চাইছেন যে আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহস, একটু হেল্প করো। স্প্রেইং অনেক অনেক আলাদা ধরনের জিনিস, এইটা আপনাকে মেন্টালি অনেক স্ট্রং করে। ঠিক আছে? তো অবশ্যই ভাই। ওই ভাগ্যের দোষ দেওয়ার আগে হচ্ছে আগে নিজের হিসাবটা দেখতে হবে যে আমি আসলেও কি এন্ডিং পর্যন্ত দেখছি। আর আমার যে ক্রিয়েটর, আমি যে রিলিজিয়াসের, আমি আমি আমার সৃষ্টিকর্তার কাছে কি আমি অতভাবে চাইছি কিনা। আমি যদি সব দিক দিয়ে করে থাকি, হ্যাঁ, তাহলে এটা আমার ভাগ্যে ছিল। তাহলে আমি একমত আপনার সাথে।
আর যদি আপনি না করে থাকেন, কোথাও কমতে থাকে, তাহলে দোষ তো আপনারই। জি ভাই, অবশ্যই। আরেকটা বিষয়ে জানতে চাই, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা যদি ডিজিটাল মার্কেটিং বা ব্র্যান্ডিং এ ক্যারিয়ার করতে চায়, তাহলে এখন থেকে কোন স্কিলগুলো তাদের শেখা উচিত? ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং করতে গেলে, হ্যাঁ, এইটা অনেক বড় ফিল্ড তো। আপনি কমিউনিকেশন, সেলস, পিচিং, ডিল ব্রেক করার মতন যে কনফিডেন্স থাকে, দেন রিজেকশন পাওয়ার মতন, রিজেকশন নিয়েও আপনি মোটিভেটেড ফিল করবেন। মোটিভেটেড মানে হচ্ছে অ্যাটলিস্ট ওইরকম ডাউন ফিল করবেন না। মানে হচ্ছে আপনার সেলফ হিলিং যেটা বলে, আপনার নিজের প্রতি নিজের যে হিলিং পাওয়ারটা থাকে, নিজের সাথে কথা বলার বলেন, বা হচ্ছে নিজের প্রতি নিজের তাকানোর যে গুরুত্বটা মেন্টালিটির উপরে, এই সেলফ কমিউনিকেশন, তারপর আউটার কমিউনিকেশন, দেন হিউম্যান মানে হচ্ছে মার্কেটের বা হচ্ছে মানুষদের ইন্টারেস্টিং, তাদের বিহেভিয়ার, তাদের চলাফেরার ধরন, এইসব জিনিস অবজারভেশন, এইগুলো জিনিস যদি কেউ স্কিল করতে পারে, টেকনিক্যাল জিনিস স্কিল করা খুব বেশি সময়ের ব্যাপার না। এটা আপনি অনেকের কাছ থেকে শিখতে পারবেন। আপনার নিজস্ব কোনো পার্সোনাল বড় ভাই, মেন্টর, কাছের মানুষ, তার কাছ থেকে শিখতে পারবেন। আপনি কোনো কোর্স করে শিখতে পারবেন, আপনি সেমিনার করে শিখতে পারবেন, বিভিন্ন ওয়েতেই শিখতে পারবেন। এইগুলো শেখানোর মানুষের অভাব নাই। আর আপনি যদি সেলফ টক না করতে পারেন, মার্কেটে গিয়ে বা একটা পার্সনের সাথে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবে কথা না বলতে পারেন, একজন সেলসম্যানও কিন্তু ইনফ্লুয়েন্সার। বাট সে পার্সনটা অবশ্যই। ওই জাস্ট সিঙ্গেল পার্সন টু পার্সন ইনফ্লুয়েন্সার, সেও কিন্তু ইনফ্লুয়েন্সার। এই ধরনের ইনফ্লুয়েন্সিং টোন, কমিউনিকেশন যদি বিল্ড না করতে পারেন, দেন চ্যালেঞ্জেস, রিজেকশন খাইলেন, অর্ডার একজনের সাথে ডিল করতে গেলেন, বললো না, না করবো না, জান ভাই করবো না, এই ধরনের রিজেকশন জিনিসগুলা, এগুলো যদি আপনি রিকভারি, সেই সেই কি বলে স্কিল বা মন মানসিকতা ডেভেলপ না করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং যেখানেই যান, প্রবলেম ফেস করবেন। দিন শেষে দোষ দিবেন ওই ফিল্ডে কিছু নাই। জি ভাই। আরেকটা জিনিস ভাই, যেটা আমি খুব মানে কি বলা যায়, কিউরিয়াস জানার জন্য, যে আগামী 5 বছরে গ্রোফার ডিজিটাল কোথায় যেতে পারে, বা আপনি কোথায় গ্রোফার ডিজিটালকে দেখতে চান আগামী 5 বছরে? 5 বছরে জানি না, আসলে জানি না আমি কোথায় যাব, বাট হচ্ছে কিছু জিনিস করার ইচ্ছা আছে। ওই জিনিসগুলো করার জন্য আমার যখন যেটা প্ল্যান, যখন যেটা এক্সিকিউশন, যতটুকু কনজিউম করা প্রয়োজন, যতটুকু দেয়া প্রয়োজন, ওই জিনিসগুলো দেব। মানে আমি ওই ওই ক্ষেত্রে ফ্লেক্সিবল। বাট যে জিনিসগুলো করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিজনেস পার্সন যারা বিজনেস করতেছে, ছোট থেকে বড়, বা যারা একটা পর্যায় পর্যন্ত গিয়েছে, 2-3 বছর পর্যন্ত গিয়েছে, এখন একটা ভালো বুমিং করতে যাচ্ছে বা একটা এক্সপ্যান্ড করতে চাচ্ছে তার বিজনেসটা, টোটাল বিজনেস ইকোনমির জন্য। আমি মানে আমাদের গ্রোফার থেকে আসলে আমার চাওয়া হচ্ছে তাদের এই এআই রিলেটেড বা অটোমেশন রিলেটেড তাদের কাজের প্রতি ফ্লেক্সিবিলিটি। কোনো ধরনের, ধরেন যে আমি ফর অ্যান এক্সাম্পল বলি, যে আপনি একজন ভালো রিপ্রেজেন্টেটিভ রাখলে বা হচ্ছে মডারেটর রাখলে আপনার জন্য কিন্তু ভালো। সে কমিউনিকেশন করে আপনার সেলস বা আপনার বিজনেসটা আস্তে আস্তে ডে বাই ডে গ্রো করতে পারবে। বাট আপনার মডারেটর বা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যদি ভালো না হয়, তাহলে কিন্তু দিন শেষে আপনার ভালো কাস্টমারও নষ্ট হয়ে যাবে। অবশ্যই ভাই। এই লুপহোলস গুলা, যেন সেটা অটোমেশনের থ্রুতে হোক, এআই এর থ্রুতে হোক, কোনো সফটওয়্যারের থ্রুতে হোক, আমরা এই জিনিসগুলো যেন সলিউশন দিতে পারি। প্লাস যেহেতু আমরা সেলস নিয়েও কাজ করি, ব্র্যান্ডিং নিয়েও কাজ করি, দেন বাংলাদেশের যে অনলাইনের বিজনেসের যে টোটাল কনসেপ্টগুলো যে হুইলে হয়, এই কনসেপ্টটা চেঞ্জ করার জন্য কাজ করতে চাই, যে বাংলাদেশে অনলাইন বিজনেস করেও আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন, আপনি আপনার নিজস্ব কোনো আইডেন্টিটি করতে পারবেন। সেইটার জন্য আপনার কি ধরনের মাইন্ডসেট, কি ধরনের সেটআপ, কি ধরনের প্রিপারেশন হইতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আসেন। আপনি একটা অনলাইন বিজনেস থেকে বাংলাদেশে একটা ব্র্যান্ড বানাবেন, যে 500-1000 মানুষ আপনার নির্দ্বিধায় আপনার প্রোডাক্ট নেবে।
আপনাকে বিশ্বাস করবে। যখন 500 জন বিশ্বাস করবে, তাদের রেফারেন্স আরো 200 জন মানুষ বিশ্বাস করবে। বুঝতে এইরকম পারছি। একটা মানে এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেম। আমি জানি না বাংলাদেশের কোনো ডিজিটাল মার্কেটিং এর, আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির ম্যাক্সিমাম ফোকাস হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্ট। কারণ 5টা ক্লায়েন্ট পেলে অনেক টাকা। আর সারপ্রাইজিংলি আমার বাইরের দেশের ক্লায়েন্ট মাত্র 2টা, আর ম্যাক্সিমাম ক্লায়েন্টই বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য ওইরকম একটা মার্কেটিং বা অনলাইন মার্কেটিং, প্রমোশন, সেলস, ব্র্যান্ডিং এর একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে দেয়া, যার থ্রুতে একটা মানুষ, সে আমার থ্রুতে কিছু করুক আর না করুক, সে আমার এখানে এসে যদি অবগত হয় যে ব্র্যান্ডিং করতে গেলে, অনলাইন মার্কেটিং বিজনেস করতে গেলে আমার এইভাবেও কম বেশি চিন্তা করা প্রয়োজন, সেজন্য অ্যাটলিস্ট শিখে যায়। আমাকে 1 টাকাও দেওয়ার প্রয়োজন নেই, আমার কাছ থেকে কোনো সার্ভিসও নেওয়ার প্রয়োজন নেই, বাট সে যেন ওই ইকোসিস্টেমটা সম্পর্কে জানে, ওই ওই জার্নি, ওই সিস্টেমগুলো সম্পর্কে সে যেন অবগত হয়। কারণ তারা যদি অবগত হয়, তারা একটা টাইমে ভালো বিজনেস করবে। তারা যখন একটা টাইমে ভালো বিজনেস ডেভেলপ করতে পারবে, দিন শেষে আমি, আপনি সবাই লাভবান। আমার ইনকামও বাড়বে, আপনার ইনকামও বাড়বে, দেশের মানুষের এক্সপেন্ডও বাড়বে, তার মানে বিজনেসও বাড়বে। দ্যাটস ওয়াই আমি বারবার ইকোসিস্টেম মেনশন করতেছি। জি ভাই, বুঝতে পারছি ভাই। এটাই হচ্ছে বেসিক্যালি, মানে বুঝতে আই পারছি হোপ ভাই। একটা যেন হয়। ইনশাআল্লাহ ভাই, উই অলসো হোপ দ্যাট। এখন ভাই একটা কোয়েশ্চেন আমি করতে চাই, এটা আমি আমার সব গেস্টকেই করি। এটা হচ্ছে একটা সিচুয়েশন আমি কল্পনা করতে বলি, যে পৃথিবীর সব জ্ঞানী গুণী মানুষরা মিলে টাইম মেশিন ইনভেন্ট করলো এবং আপনাকে অফার করা হলো যে আপনি এটা ইউজ করে পাস্টে যেতে পারবেন এবং আপনি শুধুমাত্র আপনার হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের লাইফে ব্যাক করতে পারবেন। আপনি অফারটা গ্রহণ করে যদি পাস্টে যান, তাহলে আপনি কি এমন ডিসিশন চেঞ্জ করবেন বা নতুন করে রিথিঙ্ক করবেন বা পরিবর্তন করার চেষ্টা করবেন? মানে ফার্স্ট ইয়ার বলতে ভার্সিটি ফার্স্ট ইয়ারে? জি জি ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি আমার পার্সোনাল যদি অ্যান্সার দেই, সেটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব না। আর যদি আপনার মন রক্ষার জন্য বলতে হয়, তাহলে বলবো যে হ্যাঁ, অ্যাকসেপ্ট করে বা ওইখানে গিয়ে তখন চিন্তা ভাবনা করব হচ্ছে আমি যে কিছু কিছু জিনিসের প্রতি যে এক্সপেন্স করছি, কিছু কিছু জিনিস শখের কারণে কিনছি, এই সেই করছি, কিছু কিছু মানুষের সাথে মিশছি, ওই মানুষগুলোর সাথে মিশবো, মিশবো না এমন না, কিন্তু আগের থেকে আরেকটু জানার আগ্রহে মিশবো। কেন বললাম? কারণ দেখেন, আপনার পাস্ট আপনার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। জি ভাই। কেন? বিকজ আপনার যদি কোনো পাস্ট লার্নিং ফেইলিয়ার না থাকে না, আপনি কিছুই জানেন। এই জন্য আপনার লাইফের পাস্ট, প্রত্যেকটা মানুষের লাইফের পাস্ট ওই মানুষের জন্য, আমার ওপিনিয়ন, আমার 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 ধারণা, এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কারণ ওইখান থেকে আপনি এখন যেখানে দাঁড়ায় আছেন, আপনি সেটাই। এবং এখান অফকোর্স থেকে ভাই। আপনি ভালো দিকেও যেতে পারবেন, কারণ আপনার অতখানি অবজারভেশন, অতখানি এক্সপিরিয়েন্স চলে আসছে, এবং আপনি খারাপ দিকেও যেতে পারবেন। অফকোর্স ভাই। মানে পাস্ট ইজ লাইক আ আইডেন্টিটি আপনার জন্য, একটা মানুষের, একটা একটা মানুষের জন্য আইডেন্টিটি, রাইট? জি ভাই। অনেক কোয়েশ্চেন আনসার হলো, অনেক জিজ্ঞাসা হলো। এখন একটা ছোটখাটো ফান সেগমেন্ট করতে চাই ভাই। একটা র্যাপিড ফায়ার রাউন্ড করতে চাই। আমি হচ্ছে কোয়েশ্চেন করব, আপনি এক ওয়ার্ডে খুব দ্রুত আনসার দিতে পারেন বা আপনি আপনার মতো এক্সপ্লেন করতে পারেন। আমি এক ওয়ার্ডে খুব খারাপ, আই হোপ এতক্ষণে আপনি কনভারসেশনে বুঝতে পারছেন। জি মার্কেটিং জি এর ভাই। পার্সন তো একটু বেশি জি কথা ভাই। অটোমেটিক ভিতর থেকে আসে। জি ভাই, আচ্ছা, অসুবিধা নাই ভাই, এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা, ওয়ান ওয়ার্ড যেটা আপনাকে এন্টারপ্রেনার হিসেবে ডিফাইন করে। গ্রোথ। গুড আনসার ভাই। মর্নিং পারসন অর নাইট আউল? বেসিক্যালি নাইট পারসন। যাক ভাই, আমি অনেকদিন পর একজন পেলাম, সবাই মর্নিং পারসন মর্নিং পারসন বলতো, ফাইনালি একজন পেলাম যে আমার মতো নাইট আউল টাইপের।
নাইট হয় কি যে সবকিছু মিলে একটু হয়ে যায়, মানে এই যে কাজ এটা ওইটা সবকিছু দিয়ে মানে হয়ে যায়, রাত হয়ে যায়। জি ভাই। প্রিয় প্রোডাক্টিভিটি হ্যাক? প্রিয় প্রোডাক্টিভিটি হ্যাক নিজের সাথে কনভারসেশন করা। জি ভাই, আই ডু এগ্রি ভাই, এটা খুবই হেল্পফুল একটা টুল বলা যায়। কেন আপনি ঠিক না থাকতে পারলে কিছুই এনজয় করতে পারবে না, টাকা হোক ট্যুর হোক যেদিকেই যাই বলেন। জি ভাই। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অ্যাপ ইউ কান লিভ উইদাউট? এটা হচ্ছে আমার আপনার হচ্ছে একটা তো বলা যায় না, বাট বেসিক্যালি হচ্ছে আপাতত সিচুয়েশনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে অ্যাড ম্যানেজার যেগুলো আছে, যে সোশ্যাল জি, মিডিয়া হোক অন্যান্য গুলো হোক, অ্যাড ম্যানেজার্স আপনি বলতে পারেন, ওইটা ছাড়া সম্ভব না। বুঝতে পারছি ভাই। ক্লায়েন্ট ফিডব্যাক দ্যাট মেড ইউর ডে? ক্লায়েন্ট ফিডব্যাকস সেটা হচ্ছে এরকম অনেকগুলাই আছে যে ওরা একটা খারাপ টাইম স্পেন্ড করতেছিল, দেন আফটার দেন ওরা আউটকাম ভালো কোনো বিজনেস করছে, বড় কোনো সেল করছে বা ভালো কোনো ডিল ক্র্যাক করছে, ওইখান থেকে ভালো লাগে। বুঝতে পারছি ভাই। আপনি যদি আমি নিজেরই এন্টারপ্রেনার না, বলতে পারবো না, তো সবারটাই না ওই পিছনে কম বেশি কষ্ট যায়, সবার জন্য অতটুকু এফোর্ট আমাদের কাছ থেকে থাকে। তো সবারটাই না আসলে সমানভাবেই মানে বিষয়টা ভালো লাগা কাজ করে। জি ভাই, তবে এখানে তো এই ডিসক্রিমিনেশন তৈরি করা যায় না, সবাই আমার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছি ভাই। ওকে, মুভিং ফরওয়ার্ড টু নেক্সট কোয়েশ্চেন। আপনি যদি এন্টারপ্রেনার না হতেন তাহলে কি হতেন? আমি যদি এন্টারপ্রেনার না হতাম তাহলে কি হতাম, না চিন্তা করি নাই পর্যন্ত, ছোটবেলা থেকে বিজনেস নিয়ে চিন্তা করছি। এন্টারপ্রেনার না হলে তাহলে হয়তো বা একটা জিনিস হওয়ার ইচ্ছা থাকতো, বা হয়তো বা মানে যদি অপশন না থাকতো এন্টারপ্রেনারের, তাহলে হিউম্যান সাইকোলজি নিয়ে যদি কিছু একটা হওয়া যায় তো হয়তো বা হইতাম, ট্রাই এটা করতাম। এটার সাথে মার্কেটিং এর একটা ডিপ কানেকশন আছে, আসলে সাইকোলজি বুঝতে হয়। রাইট। জি এটা ভাই। মজাদার জিনিস, বুঝছেন, এটা খুবই মজাদার জিনিস, মানুষকে বোঝা অনেক মজাদার জিনিস। অফকোর্স ভাই, টু এগ্রি। ফেভারিট বাংলাদেশের স্টার্টআপ? ফেভারিট বাংলাদেশ স্টার্টআপ, আমি কাকে বলবো, অনেকগুলাই আছে, আবার ওইভাবে বলা যায় না, বাট হ্যাঁ মানুষের কিছু জিনিস যেটা কয়েক ভালো ইম্প্যাক্ট করছে, সেটা বলবো যে অনলাইন ই কমার্স বা হচ্ছে যে জিনিসটা আছে, অনলাইন ই কমার্স যে সেটা ধরেন আপনি দারাজও বলতে পারেন, পিকাবো বলতে পারেন, ওদের যে ওদের কারণে অনেক মানুষই অনলাইনের এই কি বলে অনলাইনে কনজিউমিং বা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে অনেকটাই বেশি রিলায়েবল হয়েছে, যেটার কারণে সবারই টাইমিং বিষয়গুলা অনেক সময় এটা হয় না, ওইটা সম্ভব হয় না, কিছু কিছু জিনিসের সিচুয়েশন গুলা ইজি হয়ে যায়। তো হ্যাঁ দারাজ পিকআপ এই ধরনের জিনিসগুলা ওয়ান অফ দ্য ফেভারিট বলা চলে। বুঝতে পারছি ভাই। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষে ঘন্টা এসে, জি ভাই, খুবই ইন্টারেস্টিং একটা সেশন ছিল। শেষে এসে ভাই একটা শেষ জিজ্ঞাসা, শেষ প্রশ্ন যেটাই বলি, সেটা হচ্ছে ভাই, যারা ইয়াং আছে, ইয়াংদের উদ্দেশ্যে আপনার একটা আমি অ্যাডভাইস শুনতে চাই। সেটা হচ্ছে যারা ড্রিম নিয়ে কিছু স্টার্ট করতে চায়, যাদের ড্রিম আছে যে বিগ কিছু করবে বা রেভলিউশনারি কিছু করতে চায়, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে? ড্রিম যারা বড় কিছু করতে চায়, ফার্স্ট আসলে একটা জিনিসে আমি বলা এক্সপ্লেনে খুবই ব্যাড, আমি কিছু জিনিস বলি এখানে, সেটা জি হচ্ছে ভাই। যদি কেউ বড় মানে বিগ ড্রিমার হয়, ফার্স্ট অফ অল ডোন্ট স্টপ ড্রিমিং, এইটা এনশিওর করতে হবে যে যেন ওই বিগ ড্রিমার থেকে সরে না যায়, বা বড় ড্রিম দেখতে ভয় বা বন্ধ না করে দেয়, এই জিনিসটা ভয় পাওয়া যাবে না, বন্ধ করা যাবে না এই জিনিসগুলো। দেন ওই বিগ ড্রিম অ্যাচিভ করাটা শুরু হয় জিরো থেকে। সো জিরো থেকে হান্ড্রেডে যাওয়াটা কষ্ট, এটা সবসময় কষ্ট, যে কোনো দিকেই কষ্ট। সো
ওই ড্রিমটাকে বিগ ওইভাবে টার্গেট করে 100 0 to 10, 10 to 50, 50 to 100, দেন এইভাবে জিনিসগুলাই করা। আর হচ্ছে লার্নিং মুড অলওয়েজ অন রাখা। ড্রিমিং অবশ্যই। যেমন অন রাখা, লার্নিং মুড যেন কোনোদিনও অফ না হয়। কারণ লার্নিং মুড যেদিন অফ হবে সেই দিন ভিতরে এই ধরনের ফিলিংস আসবে যে মনে হয় হবে না, আসলেও কোনো কিছু নাই, এইটাই বুঝি শেষ। লার্নিং মুড যখন অন থাকে একটা মানুষ বুঝে এটা কেন হইল, এটার সলিউশন কি নাই, কে কিরকম করছে, আর কেউ কি ফেস করে নাই, একটু দেখি তখন কেন হলো, কি সলিউশন, মানে কি কিভাবে, এই ধরনের থাকে। এইটাই শেষ, আর না স্টপ থাকে না, অলওয়েজ কমার কোশ্চেন থাকে লার্নিং মোডে। এই দুইটা তিনটা জিনিস যেন মানুষের মাঝে থাকে। জি ভাই, লাইফ নেভার স্টপস টিচিং ইন শর্ট। এই জন্য পাস্ট ম্যাটার। জি ভাই, এগ্রি ভাই। আর ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই। খুবই ইন্টারেস্টিং একটা সেশন। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে খুবই ফ্রেন্ডলি হচ্ছে হোস্টিং ছিল। থ্যাংক ইউ ভাই। রিয়েলি গ্রেট, খুবই ফ্রেন্ডলি, খুবই আরামদায়ক ছিল বিষয়টা। সো মানে বলা চলে যে ওই যে চা খেতে খেতে যে আড্ডা মারা, যে কথা বলা, জি এই ভাই। ধরনের ছিল, যে খুব ফ্রেন্ডলি ছিল, আমি ইজি মুডে কথাবার্তা বলছি। জি ভাই, আমরা ওটাই, আমাদের টার্গেটই থাকে ওইটা, একটু আড্ডা ছলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা। থ্যাংক ইউ, আমি জানি না আমি কতটুকু আপনার কোশ্চেনের অ্যান্সার বা কতটুকু ভ্যালিড পয়েন্টস আমি উল্লেখ করতে পারছি, বাট হ্যাঁ, আই ট্রাইড মাই বেস্ট। জি ভাই, আই এম শিওর ভাই আমাদের ভিউয়ার্সরা খুবই উপকৃত হবে ইনসাইটস গুলো থেকে, এবং আমরা আশা করছি আমাদের ফিউচার প্রজেক্টসও ইনশাআল্লাহ আপনাকে আমাদের ক্লাবের সাথে পাবো। ইনশাআল্লাহ। বেস্ট উইশেস থাকলো আপনার জন্য। শুভরাত্রি ভাই। অবশ্যই, থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। সো গাইস, আজকের এপিসোড এতটুকুই। খুবই ইন্টারেস্টিং একটা সেশন ছিল। আমি আশা করব আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, এবং যারা মিস করেছেন পড়ে দেখে নেবেন। এবং আমার যারা ইয়াং জুনিয়র্স আছে, 17 ব্যাচ, 16 ব্যাচ, বা আমার যারা ব্যাচমেট বন্ধুরা আছে, তাদেরকে বলতে চাই আমাদের ক্লাবের রিকোয়ারমেন্ট 2.0 চলতেছে, এবং 20 অক্টোবর পর্যন্ত সেটা চলবে। সো আমি আশা করব খুব দ্রুত আপনারা আমাদের সাথে জয়েন করবেন, রেজিস্ট্রেশন করবেন, এন্ড আপনাদের বন্ধু বান্ধবদেরকেও জানাবেন। সো আমাদের ক্লাবের সাথে জয়েন হন এন্ড ভিজিট করতে পারেন www.passcec.com। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট উইকে ডিফারেন্ট একজন হোস্ট আমাদের সাথে থাকবেন উইথ আ ডিফারেন্ট ইন্টারেস্টিং গেস্ট। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি সকলকে।